ধানমন্ডি ৩২-এ ভাঙচুর থেমেছে, এখনো উৎসুক জনতার ভিড়। উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস অন্তর্বর্তী সরকারের। দেশকে অস্থিতিশীল করছে পলাতক আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে জামায়াতের আমির, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন কেন্দ্রীয় নেতারা। বাজারে কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। চট্টগ্রামে চালের দর কমলেও অপরিবর্তিত রাজধানীতে সবজির বাজারে স্বস্তি। আমরা টিকিট পাইতেছি না, ঠিক আছে, সব টিকিটগুলো বেলাকে বিক্রি করেছে। এই ক্রিকেট বোর্ড মানুষের আবেগ নিয়ে খেলতেছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি বিধায় আজকে এই আন্দোলনে আমরা আসছি। বিপিএল এর ফাইনালের টিকিটের জন্য হাহাকার, ভক্তদের সামলাতে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় বরিশাল চট্টগ্রামের মহারণ। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুরের বাড়িটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। এখনও সেখানে ভিড় করছেন উৎসুক জনতা। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাজিদ আরাফাত। চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, জানাবেন যে উৎসুক জনতা ভিড় করছে, আমরা বলছিলাম, তারা কি বলছেন এখন সেখানে উপস্থিত হয়ে, একই সঙ্গে কি দেখছেন সেখানকার সবশেষ পরিস্থিতি? তৃতীয় দিনের মতো আমরা এই যে শেখ মুজিবের যে ধ্বংসযজ্ঞ, যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া যে বাড়িটি ৩২ নম্বর, সেই বাড়ির সামনে রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি মূল যে ৩২ নম্বরের বাড়ি, তার সামনের দিকে একটি বর্ধিত অংশ, যে দ্বিতীয় অংশ বলা যায় এটিকে। এই জায়গাটিও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অর্থাৎ এই দিকে যে অবকাঠামোগত জিনিসপত্র ছিল, যে অবকাঠামোগুলো ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং ধীরে ধীরে সামনের দিকে একটু যদি দেখাতে চাই আমাদের ক্যামেরা, এখানে উৎসুক জনতার অসংখ্য ভিড়। আজ শুক্রবার, ছুটির দিন, আমরা সকাল থেকে দেখেছি এখানে উৎসুক জনতা ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দুপুর হওয়ার পর অনেক মানুষ এখানে এসেছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ দেখছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছিলেন যে এই ভবন ভাঙার যে দায়, সেই দায় শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, অর্থাৎ যে স্বৈরাচারী মনোভাব নিয়ে তিনি দেশ শাসন করেছেন, গণমানুষকে হত্যা থেকে শুরু করে যে ধরনের স্বৈরাচারী মনোভাব ছিল, তার কারণেই কিন্তু এই ৩২ নম্বরের ওপর যে সম্মিলিত বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বিক্ষুব্ধ যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি ঘটেছে। আমাদের ক্যামেরা আমরা দেখানোর চেষ্টা করছি। বাড়িটির সামনের অংশ তো ভেঙে গিয়েছে, এই পুরোটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একদম পেছনের অংশ আমরা দেখতে পাচ্ছি আজকে এক্সকেভেটর বা বুলডোজার না থাকলেও, ক্রেন না থাকলেও, হাতুড়ির শাবল দিয়ে সাধারণ মানুষ, যে বিক্ষুব্ধ জনতা আছে, তারা কিন্তু ভাঙচুরের যে ঘটনা, যে বাকি যে অংশটি রয়েছে সেটি ভাঙার কাজ কিন্তু করছে অনেকেই। আমরা এখানে উৎসুক জনতা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে যেটি বলছিলেন যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কেননা এই ধরনের স্বৈরাচারী মনোভাব থাকলে আগামীতে এই ধরনের পরিণতি হতে পারে বলে তারা একটি বার্তা দিয়েছে। তারা বলছিলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে এটি একটি বার্তা এবং এটি কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এবং পলাতক শেখ হাসিনা ভারতে বসে যে ধরনের উস্কানিমূলক, যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, ছাত্র জনতা হত্যার ক্ষমা না চেয়ে বরং তাদেরকে যে উস্কানিমূলক, যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছে এই যে সাধারণ ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ মানুষ। সেই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তবে সাধারণ মানুষ, যে উৎসুক মানুষ, বিক্ষুব্ধ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং সময় যত বাড়ছে, এখানে মানুষের জমায়েত তত বাড়ছে। আমরা সেই বিষয়টি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এবং বাকি যে অংশটি রয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে কিভাবে ভাঙা হবে বা কবে নাগাদ ভাঙা হবে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এখানে দেখছি যে বিক্ষুব্ধ জনতা তাদের নিজ নিজ উদ্যোগে যেভাবেই পারছেন সেভাবেই
এখানকার যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো ভাঙার চেষ্টা করছেন এবং সেটি না ভাঙা পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল ৩২ নম্বরের ধ্বংসস্তূপ যে বাড়িটি, সেই বাড়িটির সামনে থেকে সবশেষ খবর। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে সেখান থেকে সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত রয়েছে। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হয় বিবৃতিতে। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে আনতে সফল হয়নি। এতে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতোই বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আওয়ামী লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১৫ বছর পর নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। সমাবেশে যোগ দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। বিস্তারিত দেখুন জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে এমন জনসভা করতে পেরে উচ্ছ্বসিত নারায়ণগঞ্জের জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জামায়াতের নিবন্ধন বাতিল, নিষিদ্ধ কিংবা আওয়ামী শাসনামলে কোণঠাসা হয়ে যাওয়া দলটি হাসিনা পতনের পর এমন বড় পরিসরের সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই জড়ো হয় জেলার ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে। সমাবেশে যোগ দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের জন্য কেউ জীবন দেয়নি। সংস্কারের পরেই নির্বাচন হবে। 2036 সালে নির্বাচন হয়েছিল দাবি নির্বাচন। আমরা সংস্কার ছাড়া এই ধরনের কোন বাজে নির্বাচন এই দেশের জনগণ চায় না। আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি। ভোট ভাতের অধিকার, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা পালন করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পক্ষের কথা বলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা। পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এ সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। চাঁদাবাজি বন্ধ করতে তরুণ সমাজ আবারও যুদ্ধে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। আগামীতে সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষা, কৃষি ও শিল্প খাত পুনর্গঠনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের কথা জানায় নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী। জাওয়াদ মাহমুদ, এখন নারায়ণগঞ্জ।
যারা আবারও হত্যা ও জুলুমের রাজনীতি শুরু করবে, দেশের ছাত্র সমাজ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত র্যালি শেষে এই হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মুক্তাঙ্গনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সহ ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতারা। এ সময় বক্তারা বলেন, অমানবিক জুলুম নিপীড়ন করেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা রুখে দিতে পারেনি ফ্যাসিস্ট সরকার। বেশি শক্তি দিয়ে শিবিরকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন তারা। সংগঠনটির শহীদদের কথা স্মরণ করে বক্তারা অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। একই সাথে ২৪-এর গণ অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যাকারী স্বৈরাচার ও তাদের নিয়ন্ত্রিত শৃঙ্খলা বাহিনীকে দ্রুত বিচার সম্পন্নের দাবি জানায় নেতারা। আমার বিশৃঙ্খলা এবং হত্যার রাজনীতি শুরু করবে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অনেক রক্তে বন্যার উপর দিয়ে ৫ই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনাদের এই ফেসিবাদের নেত্রী আর ফিরবে না। যারাই উপযোগী মারবেন, যারাই নড়াচড়া করবেন, তারাই বিপদে পড়বেন। ইসলামী ছাত্র শিবির সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ৫ আগস্টের পর অনেকে টাকার বিনিময়ে ভাঙচুর হওয়া অবকাঠামো রক্ষা করেছেন। পল্টনে বেলা ১২টায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি আরও বলেন, মব জাস্টিস চলতে থাকলে দেশের জন্য ভালো হবে না। একই সাথে অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে অনেকে চাঁদাবাজি করছে বলেও অভিযোগ করেন সাবেক এই ভিপি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কারের গতি নিয়েও প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি। এ সময় তিনি আরো বলেন, বিগত সরকার সংবিধানের দোহাই দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি। বলেন, একপাক্ষিক উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক ওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই, সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম, আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম, তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে। কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই। আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে যমুনা থেকে ফিরেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধি দল। তবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এর আগে আসছে বাজেটের আগে বিভিন্ন দাবি দাওয়া পূরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ। তাতে যোগ দিয়ে জোনায়েদ সাকি বলেন, দেশ বিনির্মাণের সম্মুখে থাকেন খেটে খাওয়া মেহনতি মানুষ। তারা যদি রাষ্ট্রের কাছে ন্যায্য অধিকার না পান তা অত্যন্ত দুঃখজনক। সমাবেশে উপস্থিত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশকে নতুনভাবে গড়ার এই সময়ে সকলকে পদক্ষেপ নিতে হবে সচেতন ও সতর্কভাবে। পরে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে তাদের বাধা দেয় পুলিশ। জলকামান দিয়ে পানি ছোড়া হয় তাদের দিকে। পরে একটি প্রতিনিধি দল যমুনায় যায়। $2025 সালের মধ্যে সরকারি সব স্থাপনা নির্মাণে পোড়ানো ইটের বিকল্প ব্যবহারের নির্দেশ এসেছে পরিবেশ মন্ত্রণালয় থেকে। পাশাপাশি প্রায় ৪,০০০ অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চলছে।
এমন তথ্য জানানো হয়েছে। তবে রাতারাতি দেশের সনাতনী ইটভাটা বন্ধ হলে প্রভাব পড়বে অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থানে। এক্ষেত্রে সরকার সমন্বয়হীনভাবে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি। বিশেষজ্ঞদের পরামর্শ, যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দূষণ বন্ধ করে আধুনিক ইটভাটা স্থাপনে বড় উদ্যোগ নিতে হবে সরকারকেই। আহাদ আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। ইটের পরে ইটের পরতে সৃষ্টি মানব সভ্যতার ইতিহাস। পাথুরে যুগ পেরিয়ে সভ্যতা এগিয়েছে কাদামাটির ছাঁচে তৈরি আয়তক্ষেত্র ধরে, তাও খ্রিস্টপূর্ব ৭,৫০০ বছর আগে। কাদামাটি শুকিয়ে তৈরি করা আয়তঘনক ইট বিবর্তনের উত্তাপে গাঁথুনি দিয়েছে নগরকে। সেই ইতিহাসের বয়সও প্রায় ৩,০০০ বছর। যুগের পরিক্রমা স্থাপনা নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত এই কাঁচামাল বিশ্বে বছরে প্রায় ১৬০০ বিলিয়ন পিস উৎপাদিত হয়। উৎপাদনে চতুর্থ স্থানে থেকে বাংলাদেশে প্রতি বছর ৩২ মিলিয়ন পিস ইট তৈরি হয়, যার বেশিরভাগই সনাতনী ড্রাম চিমনি, ফিক্সড চিমনি পদ্ধতিতে। বর্তমানে আধুনিক জিগজ্যাগ পদ্ধতিতেও ইট উৎপাদন হচ্ছে, যা সব মিলিয়ে কম বেশি ৮,০০০। যদিও এর মধ্যে ৩,৪৯১টির পরিবেশ ছাড়পত্র নেই বলে তথ্য পরিবেশ অধিদপ্তরের। অতি দ্রুতই আমি ব্লকের মালিকদের সাথে বসবো, তাদের কোথায় ট্যাক্সেশনের প্রবলেম আছে, কোথায় যন্ত্রপাতি আনায় প্রবলেম আছে, সেটার উপর জোর দিলে বরং যদি আমরা ইটের ক্ষেত্রে বিকল্পটাকে সহজলভ্য করতে পারি, তাহলে এই লড়াইতে আমাদের যেতে হবে। ২০২৫ সাল নাগাদ সরকারি প্রতিষ্ঠানে পোড়া ইট ব্যবহার বন্ধের আহ্বান সরকারের। গবেষণায় দেখা গেছে প্রতি ১,০০০ ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় ৪২৮ কেজি। সেক্ষেত্রে একটি ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় ৪২৮ গ্রাম, যেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি বলছেন গবেষকরা। সেক্ষেত্রে ইট পোড়ানোর সনাতন পদ্ধতি রেখে আধুনিক পদ্ধতি অর্থাৎ অটোব্রিক্সে কী পরিমাণ পরিবেশের ক্ষতি হয় এবং অটোব্রিক্সের বাজার চাহিদা কেমন, তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার পাশের মানিকগঞ্জে এক অটোব্রিক্সে গিয়ে দেখা গেল স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছে ইট তৈরি। সারা দেশে হাইব্রিড হফম্যান কিলন ও অটোমেটিক টানেল ক্লিন অর্থাৎ অটোব্রিক্স নামে শতাধিক ভাটা উৎপাদনে রয়েছে। বছরে যাদের উৎপাদন ১৪০ কোটি পিস ইট। তবে প্রতি বছর দেশে ইটের চাহিদা আধুনিক ইট দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে জানান অটোব্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। তাই বিকল্প তৈরি না করে সনাতনী ইটভাটা বন্ধের বিপক্ষে মত দেন সংগঠনের সভাপতি। বাংলা ভাটাগুলো বন্ধ যেগুলো হয়েছে আনডাউটলি ইট এ গুড সাইন, এবং বাদবাকি যেগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে। তা আমি সাথে সাথে অনুরোধ রাখবো, এগুলো বন্ধ করতে হলে সমপরিমাণের প্রোডাক্ট আপনার অটোব্রিক্স থেকে বের করতে হবে। সনাতনী ইটভাটার মালিকদের সংগঠনের সভাপতি বলেন, সরকার এক এক সময়ে এক এক সিদ্ধান্ত নিচ্ছে। স্থায়ী সমাধানে সমন্বয়হীনতা এড়িয়ে আইন প্রণয়নে অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করার আহ্বান তার। আগে যিনি মন্ত্রী ছিলেন শাহজাহান শিয়া সাহেব, তখন সে আমাদেরকে বললো যে পরিবেশ বান্ধব হলো ১২০ ফিট চিমনি এফসিকে এই ভাটাটা পরিবেশ বান্ধব। আমরা সেটা ৫০-৬০ লক্ষ টাকা খরচ করে আমরা তখন করলাম। তাইলে এখন আমরা কোথায় যাব? আপনাদের কথা মতো আবার যদি আমি জিগজাগ করি, এই জায়গায় ১ কোটি ১.৫ কোটি টাকা খরচ যাবে। এটা যে আবার ৫ বছর পরে ১০ বছর পরে আপনারা বলবেন না যে এটা পরিবেশ বান্ধব না, যদি এই কথা আপনারা বলে ফেলেন, তখন তার গ্যারান্টিটা কি? সেই গ্যারান্টিটা চাই আমরা। ২০২৭ সালের মধ্যে বায়ু দূষণকারী ইট বন্ধে সরকারি যে উদ্যোগ, তা চাহিদা যোগানের যথাযথ হিসাবে না হওয়ায় সহসাই সমাধানের আশা দেখছেন না বিশেষজ্ঞরা। ৪ থেকে ৫ কোটি টাকায় বাংলা ইটভাটা বসানো সম্ভব, অথচ অটোব্রিক ফিল্ডে ন্যূনতম খরচ ৫০ কোটি টাকা।
মালিকদের খরচ না করার অনিচ্ছা বায়ু দূষণমুক্ত ইটভাটা স্থাপনে বাধার কারণ হতে পারে বলে শঙ্কা পরিকল্পনাবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এই মুহূর্তে এখন দুপুরের সময় হলো বিরতির। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। তন্ময়, খুব বেশি দিন আগের কথা না, কিছুদিন আগের কথাই বলি। একটি সবজি কিনতে বা 1 কেজি সবজি কিনতে অনেক ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত গুনতে হতো এবং 100 টাকার বেশিও গুনতে হতো। কিন্তু এখন কিন্তু বাজারে স্বস্তি এসেছে। এখন 100 থেকে 150 টাকায় ক্রেতাদের ব্যাগ ভরছে। তবে ভরা মৌসুম আর পর্যাপ্ত আমদানি সত্ত্বেও চালের বাজার এখনও অপরিবর্তিত। একই সঙ্গে তেলের বাজারে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। বাজারে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে এমন কথা বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। একই সঙ্গে যে বিভিন্ন যারা কোম্পানি রয়েছেন, তেল উৎপাদনকারী কোম্পানি, তারাও বলছেন যে তেলের সরবরাহ রয়েছে, কিন্তু তারপরও বাজারে খুব একটা মিলছে না বোতলজাত সয়াবিন তেল। এতে করে এক ধরনের চাপ পড়েছে খোলা যে সয়াবিন তেল রয়েছে সেটির উপরে। সহকর্মী ওমর ফারুকের একটি প্রতিবেদন রয়েছে, সেখানে জানবো বিস্তারিত। শীত মৌসুমের বেশিরভাগ রবি শস্য এখন বাজারে সয়লাভ। পর্যাপ্ত সরবরাহে শহর নগরেও ক্রেতাদের নাগালে বিভিন্ন ধরনের সবজি। 100 থেকে 150 টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনতে পারছেন ক্রেতারা। মৌসুমী সবজিগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে, যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। কাঁচামালটার দাম অনেক কম আছে গত বছরের থেকে, এবার অর্ধেক। আলুটা একটু সস্তা পেলাম দেখে নিচ্ছি, এই 30 টাকা বলছে, না তো 80 টাকা করে কিনেছি এই কিছুদিন আগেও। যদিও শীতের শাকসবজি এগুলো মানে একটুখানি সহনীয় পর্যায়ে আছে। তবে এ সপ্তাহে চালের বাজারে দর না বাড়লেও কিছুটা অস্বস্তি ক্রেতাদের। দেশে পর্যাপ্ত উৎপাদন এবং ভারত ও মিয়ানমার থেকে আমদানির পরও অপরিবর্তিত চালের বাজার। খুচরায় প্রতি কেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 82 টাকায়, আর নাজিরশাইল 78 থেকে 85 টাকায়। চিনিগুড়া চাল 120 থেকে 125 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। ভরা মৌসুমেও চালের দাম অপরিবর্তিত থাকায় বিক্রেতারা দুষছেন মিল মালিকদের। যারা মিল মালিক, যারা বড় বড় কোম্পানি, এদের কারণে বাজার আজকে এই অবস্থা। চালের দাম কম হয় তো সিন্ডিকেট ভাঙতে হবে। চালের দাম ওই আমি আজকে আতপ চাল কিনছি, শুধু মানে পোলাওয়ের চাল, ওটা 120 টাকা করে কিনছি আর কি। এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বোতলজাত তেল পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা, যে কারণে খোলা তেলে ঝুঁকছেন ক্রেতারা। আর এ কারণেই খোলা তেলেও বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। বিক্রেতাদের অভিযোগ, বাজারে বোতলজাত ও খোলা দুটোতেই কৃত্রিম সংকট রয়েছে। তারপরও যা মিলছে, পাইকারি বিক্রেতারা প্রতি কার্টন সয়াবিন তেলের সাথে শর্ত জুড়ে দিচ্ছে অন্যান্য পণ্য নেয়ারও। 5 লিটার বোতল ছিল 850 টাকা। এই গত পরশুদিন যে গেলাম, বলতেছে যে ওর সাথে আপনার 1 কেজি এই যে চিনি, 1 কেজি পোলার চাউল নেওয়া লাগবে। আমরা কিছু সদাই নেন, তারপর আমরা তেলও দিতে পারি, তাহলে আমাদের কিছুটা পোষায়। 2 টাকা তেলে কোনো লাভ, তেমন লাভ নাই। সব তেলে বাজার আছে কিন্তু চাহিদা অনুযায়ী নাই। হয়তো আমার লাগবে 5 কার্টন, আমার 1 কার্টন 2 কার্টন। তেল বাজার খুবই শর্ট, কাস্টমারের সাথে তো অত করা যায় না, আবার সব কাস্টমার তো দিতেও পারে না। অন্যদিকে মুদিবাজারে দামের তেমন হেরফের নেই। আমদানির মসুর ডাল 105 থেকে 110 ও দেশি চিকন মসুর ডাল 130 টাকা। মুগ ডাল 165 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আর ছোলার প্রতি কেজি দর 120 থেকে 130 টাকা। ওমর ফারুক, এখন, ঢাকা। তন্ময়, ঢাকার বাজারের খবর জানছিলাম, এবার একটু চট্টগ্রামের বাজারের খবর জানাতে চাই এবং সারা দেশের বাজারের খবর জানাতে চাই। চট্টগ্রামে চালের দাম কিছুটা কমেছে, অন্যদিকে স্বস্তি ফিরেছে পেঁয়াজ ও সবজির বাজারগুলোতে, এবং মাংসের দামের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগের মতোই রয়েছে, তবে বাড়তি মাছের দাম। এবং আমদানি করা ফলের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে প্রতিটি ফলের দামই কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বিশেষ করে আপেল, আঙুর এবং যেই কমলার দাম, সেটি আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। বিক্রেতারা যেটি বলছেন, শুল্ক বেড়েছে। আমরা জানি যে কিছুদিন আগেই শুল্ক বাড়ানো হয়েছে। তারা বলছেন শুল্ক বাড়ার প্রভাব এটি, যদি শুল্ক কমানো হয় তাহলে বাজারও দাম যেটি রয়েছে সেটি স্থিতিশীল অবস্থায় হয়তো চলে আসবে। বিস্তারিত জানবো আমরা প্রতিবেদনে। ছুটির দিনে জমজমাট মাছের বাজার, চারপাশে ক্রেতাদের হাঁকডাক। পকেটের সামর্থ্য মেপে দরদাম করছেন ক্রেতারা।
চাহিদা বেড়েছে মাংসের দোকানেও, ক্রেতারাও ভিড় করছেন। গেল সপ্তাহের তুলনায় সিলেটের বিভিন্ন বাজারে কমেছে সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। 5 টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে মাত্র 13 টাকা কেজিতে। শিম, বেগুন, লাউ ও শালগম সহ অন্যান্য সবজির দামও অনেকটাই কম। পাতাকপি 10, টমেটো 20, উড়ি 40। ফুলকপি কিনি আর 10 টাকা, বেশি আর 15 টাকা। আর উড়ি কিনি আর 30 টাকা, বেশি আর 40 টাকা, 35 টাকা। স্বস্তি পাচ্ছি, এখন বাজারের দাম একটু লিমিট আছে। সবসময় যদি এরকম থাকে, রমজান মাসে যদি থাকে, মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ এরকম ইনশাল্লাহ ইয়ে করতে পারবো। খুলনায় দেশি মাছের দাম এখনো বাড়তি। প্রতি কেজি শিং, কই, মাগুর বিক্রি হচ্ছে প্রকারভেদে 800 থেকে 1500 টাকা পর্যন্ত। তবে সামুদ্রিক ও চাষের মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 400 টাকা কেজি দরে। মাংসের দাম আগের মতোই। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। মাছের দাম এই ঝাটকা বিক্রি আছে 400, 450, পাবদা মাছ বিক্রি আছে 400, 350। বাজারে মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। গরুর দাম উঠাতে পারতেছি না, পার গরুতে 10-15 হাজার টাকা করে বেশি প্রত্যেকটা গরুতে। এখন এই জন্য মাংসের দাম বর্তমানে এই 15-30 আগের থেকে মাংসের দাম একটু বাড়ছে। চট্টগ্রামে কমেছে চাল ও পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে মোটা ও মাঝারি আকারের স্বর্ণা পায়জাম কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। তবে খোলা তেলের সরবরাহ আগের মতোই স্বাভাবিক রয়েছে। এই যে বাজার সংকটের কারণটা কি? কোনো কোম্পানির কাছে কি তেল নেই? তেল আছে, কিন্তু দাম বাড়ালে সরকার অ্যাডজাস্ট করে একটা দাম বাড়ানো, অসুবিধা কি? মোটা চালটা কত বিক্রি করতে হবে, রেটটা বেঁধে দিতে হবে। গরিবদের সর্বনিম্ন মানে আয়ের মানুষদের চালটা একটা রেট বেঁধে দিতে হবে। এই রেটের উপরে বিক্রি করা যাবে না। চাল যার থেকে যতটুকু মজুত আছে তত ওখানে বিক্রি করে দিতে হবে আপনার। বাড়তি শুল্কে বেড়েছে আমদানি করা ফলের দাম। রাজশাহীতে প্রকারভেদে আঙুর বিক্রি হচ্ছে 350 থেকে 550 টাকা কেজি দরে। প্রকারভেদে আপেল বিক্রি হচ্ছে 420 টাকা পর্যন্ত এবং কমলা বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশ কিছু পণ্যের দাম তুলনামূলক বাড়তি। বিশেষ করে বিভিন্ন ধরনের মশলা ও আমদানি করা ফলের দাম এখনও নাগালের বাইরে। আমদানি শুল্ক কমিয়ে হলেও রমজানের আগে বাজার দর নিয়ন্ত্রণের দাবি সাধারণ ভোক্তাদের। সাবিত সারোয়ার, এখন দুপুরের সময় হলো আরও একটি বিরতির। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। সাপ্তাহিক ছুটির দিনে অমর 21-এ বইমেলার প্রথম শিশু প্রহর। সকালে অভিভাবকের হাত ধরে এসেছে শিশুরা। তাদের চাঞ্চল্যে মুখর শিশু চত্বর। এবারের প্রহরে সিসিমপুর না থাকায় শিশুরা তাদের প্রিয় চরিত্রগুলো না পেয়ে কিছুটা হতাশ। বইমেলার প্রথম শিশু প্রহরের গল্প তুলে ধরেছেন শাহাদাত অভ্র। বইমেলার শিশু চত্বর যেন হয়ে উঠেছে আনন্দ রাজ্য। কেউ খেলতে ব্যস্ত, আবার কেউ ডুব দিয়েছে রূপকথা রাজ্যে। বইমেলার প্রথম শিশু প্রহরে এসেছে ইকটিকে পছন্দ করা লিমি। খুঁজে বেড়াচ্ছে পছন্দের বই। পিছনে একটা স্টিকার্স কালেকশন আছে, আর সামনে একটা মেয়েগুলো আছে, ওদেরকে সাজাতে হয়। বছর জুড়ে শিশুরা অপেক্ষায় থাকে নিজেদের পছন্দের চরিত্রগুলোকে সামনে থেকে দেখবার। শুধু সামনাসামনি দেখাই নয়, আনন্দ উল্লাসে মেতে উঠে এই শিশু চত্বরে। অনেক পরিবার এসেছে ঢাকার বাইরে থেকে, কিন্তু সিসিমপুর না থাকায় অনেকটাই মন খারাপ তাদের। আমি রাজশাহী থেকে এসেছি, এখানে এসে অনেক ভালো লাগছে। এর আগে কখনো আসা হয়নি, এবার ফার্স্ট টাইম আসলাম। এরা কিছু প্রমিস করে ভালো খাবার টাবারের জন্য, মাছ খেতে হবে। তো ওরা গতবার এটাতে খুব ইন্সপায়ার্ড হয়েছিল, তারপরে মাছ টাছ খেতে আর কি। তো এবার তো হলো না। গত বছরগুলোতে বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকে, আনন্দ উল্লাস করার জন্য, এবার কিন্তু এটা নেই। আমরা এসে কিন্তু হতাশ হয়েছে। 2 মেয়েকে নিয়ে আসছি সিসিমপুর দেখতে, আবার সিসিমপুর নাই, কিন্তু ওভারঅল ভালো লাগতেছে আর কি। সিসিমপুর না থাকলেও কিছু স্টলে আছে খেলার জায়গা। খেলতে খেলতে শিখছে মজার মজার নতুন কিছু। এখানে ডাইনি ভূতের বই দেখছি, তারপর রাক্ষসের বই দেখছি।
পছন্দের বই খুঁজতে ব্যস্ত এখানকার সবাই। শিশুদের খুনসুটিতে অংশ নিয়েছে অনেক বাবা মাও। এই চত্বর জুড়ে আছে হাসি আর উল্লাস। শিশুরা আগ্রহী শিশুতোষ বিভিন্ন বইয়ের প্রতিও। কারো পছন্দ গল্পের বই, আবার কারো ভূতের। অভিভাবকরাও শিশুদের বইয়ের প্রতি ভালোবাসা দেখে উচ্ছ্বাসিত। শিশুদের আনন্দ মুখর পরিবেশ আর চাঞ্চল্যের মধ্য দিয়ে সকাল থেকে মেতেছিল এই শিশু প্রাঙ্গণ। সাথে ছিল অভিভাবকরাও। তবে তারা বলছেন এই শিশু প্রাঙ্গণ আরো কিছুটা বড় পরিসরে করা গেলে তাদের শিশুদের খেলার জায়গা আরো কিছুটা বাড়ত। আগামীতে এই শিশু পরিসর আরো কিছুটা বাড়ার প্রত্যাশা রেখেছেন তারা। শাহাদাত অফরো, এখন। এবারে আন্তর্জাতিক। গাজার নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত ঘোষণার পর এবার ইসরায়েলের সমর্থনে আরও এক নির্বাহী আদেশ জারি করে হইচই ফেলে দিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোকে টার্গেট করার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এই সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে আইসিসি ও ইউরোপীয় ইউনিয়ন। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। তীব্র শীতের মধ্যে ঝড়ো বাতাস বইছে, সেই সঙ্গে বৃষ্টি। শীতকালীন ঝড়ে পানিতে তলিয়ে যাচ্ছে বিধ্বস্ত ভূখণ্ডের এখানে সেখানে টানানো তাঁবুগুলো। এরপরও মাটি আঁকড়ে ধরে গাজা উপত্যকায় পড়ে আছেন সাধারণ ফিলিস্তিনিরা। লক্ষ্য একটাই, কষ্ট যতই হোক পুনর্গঠন করতে হবে গাজা। কোনোভাবেই ছাড়া যাবে না এই উপত্যকা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও গাজার সাধারণ মানুষের পাশাপাশি পুরো আরব বিশ্বকে এ বিষয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনের অদম্য এই ইচ্ছাশক্তি যেন আরও প্রবল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ইস্যুতে একের পর এক বিস্ময়কর মন্তব্যের পর। গাজা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নেবে এমন মন্তব্যে তীব্র হইচই ফেলে দেওয়ার পর এবার তিনি বলেছেন, গাজা নিয়ন্ত্রণে নেওয়ার কিছু নেই। হামাস বিরোধী অভিযান শেষ হলে এই উপত্যকা যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে ইসরায়েল। ততদিনে এই উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্য কোথাও নিরাপদে রাখা হবে। গাজা উপত্যকার ২১ লাখ ফিলিস্তিনির জন্য অন্য কোথাও বসতি স্থাপনের ব্যবস্থা করা আর গাজাকে নিয়ন্ত্রণে নেয়ার ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনিদের নিরাপদে উপত্যকা ছেড়ে যেতে সহযোগিতা করতে। এক্ষেত্রে তারা স্থলসীমান্ত ব্যবহার করতে পারে। সমুদ্র আর আকাশপথেও তাদের নিরাপদে প্রস্থানের ব্যবস্থা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গাজা পুনর্গঠনের স্বার্থে স্বেচ্ছায় এই উপত্যকা ছাড়তে পারবেন বাসিন্দারা। যদিও গাজা উপত্যকা থেকে সাধারণ ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিতে ট্রাম্পের দেয়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে মিশর বলছে, লাখ লাখ ফিলিস্তিনিকে আবারও বাস্তুচ্যুত করা নতুন যুদ্ধের জন্ম দেবে। অন্যদিকে জর্ডান বলছে, এতে করে গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই যখন অবস্থা, তখন নতুন করে আরও একটি নির্বাহী আদেশ জারি করে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে টার্গেট করে ভিত্তিহীন পদক্ষেপ নেয় আইসিসি। মার্কিন নাগরিক কিংবা মিত্র দেশগুলোতে আইসিসির হয়ে তদন্তে যারা সহযোগিতা করবে, সপরিবারে তাদের আর্থিক খাতে ও ভিসাতে কড়াকড়ি আরোপ করা হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হলেও এতে করে আন্তর্জাতিকভাবে অপরাধীদের ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও ট্রাম্পের এমন সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বিপিএল ফাইনালের টিকিট সংকটে আবারও উত্তপ্ত মিরপুর স্টেডিয়াম। টিকিট না পেয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। দর্শকদের দাবি, কালোবাজারির কারণে খেলা উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আরও জানাচ্ছেন রেদওয়ান শাওন।
আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে দর্শকদের ভো দৌড়। পরিস্থিতি এতটাই বেগতিক যে পায়ের জুতা রেখেই পালাতে বাধ্য হয়েছেন অনেকে। শুক্রবার ফরচুন বরিশাল চিটাগাং কিংসের মেগা ফাইনালের আগেই যেন শুরু হয়েছে উত্তেজনা। ভোর রাতে টিকিটের লাইনে দাঁড়িয়েও সোনার হরিণের দেখা পাননি দুই দলের সমর্থকেরা। তাই টিকিটের দাবিতে মিরপুর 10 নম্বর সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। এক পর্যায়ে অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটলে দৃশ্যে ঢুকে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। ধাওয়া দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় পরিস্থিতি। দর্শকদের অভিযোগ, টিকিট কালোবাজারিতে ছেয়ে গেছে দেশের ক্রিকেট। আজকে আমাদেরকে টিকিট দিবে, কিন্তু আজকে সেনাবাহিনীরা কই বা এই বিসিবির এই অব্যবস্থাপনা কি জন্য? আমি সকালে আসছি 6টার সময় এসেছি, হাজার হাজার লোক ওইখানে ফুচকা বিক্রি করছে, বলে 400 টাকার টিকিট 2000 টাকা, 600 টাকার টিকিট 3000 টাকা ওরা বিক্রি করছে। আমরা কেউ একটা টিকিট পাই না, কিন্তু কালকে বিকেলে আপনি আসতে দেখবেন সিনেমাটার পাশে যে কমপক্ষে সবার কাছে 3, 4, 5, 10, 20, 30টা করে টিকিট আছে। আমাদের বইলা দিত সকালবেলা যে টিকিট নাই, তোমরা চলে যাও। আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়া করে এখন বলে টিকিট নাই। আর এখন উনিরা বলতেছে দিনের 12টা বাজে টিকিট নাই। এটা কোন ধরনের কথা? উনিরা কি আমাদের সাথে হাজলামি করে? টিকিট নিয়ে এবারের আসরে দর্শকদের আগ্রহটা যেন অন্য সব আসরের চেয়ে বেশি। দর্শকদের দাবি, টিকিট শেষ হওয়ার ঘোষণা একদিন আগে দিলেই হয়তো ভোগান্তির শিকার হতেন না তারা। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এদিকে বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জিততে দলের অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। জানান, ধারাবাহিকতা রক্ষা করলে শিরোপা যাবে বরিশালের ঘরে। অন্যদিকে এবারের আসরে চ্যাম্পিয়ন হতে প্রস্তুত চিটাগং কিংস, তবে সেটা সহজ হবে না মানছেন দলটির দুই কোচ। বাকিটা জানাবেন তাসওয়ার নাফি। বিপিএলের 11তম আসরের ফাইনাল, নানা রকম সমালোচনায় মোড়ানো এবারের ফাইনালিস্ট দুই দলের অধিনায়কের ট্রফি শুট আয়োজন নিয়েও দ্বিধায় যেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আসে ঘোষণা, টিম হোটেলেই হচ্ছে এই আয়োজন। মাঝে সুদৃশ্য ট্রফি, দুই পাশে ফাইনালিস্ট দুই দলের ক্যাপ্টেন। এককভাবে ট্রফিটার ভাগিদার হওয়ার লড়াইয়ে নামছে দু দল। আগের দিন কোয়ালিফায়ার 2-এ খুলনাকে হারানো চিটাগং কিংস নেই মাঠের অনুশীলনে, তবে নিজেদের প্রস্তুতি নিতে ব্যস্ত টিম বরিশাল। ফাইনালের আগে শেষ অনুশীলনে ঘাম ছড়িয়েছেন সবাই। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে অভিজ্ঞ আর ব্যয়বহুল দল ফরচুন বরিশাল, সাথে রয়েছে জেতার ধারাবাহিকতাও। এগুলোকেই শিরোপা জেতার মূল অস্ত্র মনে করেন অধিনায়ক তামিম ইকবাল। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। সো ইফ উই এক্সিকিউট ওয়েল, আই থিঙ্ক থিংস উইল গো ইন আওয়ার ফেভার। যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. অন্যদিকে বরিশালকে হারানো এতটা সহজ হবে না 2013 সালের পর প্রথমবার ফাইনালে ওঠা দল চিটাগং কিংসের জন্য। সেই চ্যালেঞ্জটাকে উপভোগ করতে চান দলটির দুই কোচ। 3টা লোকাল প্লেয়ার রান করেনি সেমিফাইনালে, সো আমি এক্সপেক্ট করতেই পারি ইফ দে তারা যদি ভালো খেলতে পারে উই ক্যান বিট এনিবডি। আমি আসলে বিশ্বাস করি যদি লোকালটা যদি ভালো খেলে বাকিরা সাপোর্ট দিবে, সো আমি আশা করছি লোকালদের উপরে বেশি। One thing about our team is, I said at the start, we don't talk about past scores. We don't concentrate on past scores. We just play the game in front of us. There's no real style of. We don't talk about a style of play. There's no set style of play. Obviously, we talk about all the positive things and taking the game on, taking the opposition on. বিপিএলের এবারের আসরের মাস্কটের নাম ডানা 36 এবং সেখানে লেখা, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। তবে বিপিএল এর মান কতটুকু বদলেছে সেটাই এখন সব থেকে বড় জানার বিষয়। তবে সেই যাই হোক, সব কিছু পেছনে ফেলে শেষ হতে যাচ্ছে 11তম বিপিএলের আসর। ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের সামনে রয়েছে সেই শিরোপা জয়ের সুযোগ। কি হবে সেটাই জানার জন্য অপেক্ষা শুক্রবার সন্ধ্যা। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের একেবারে শেষ প্রান্তে। শিরোনামগুলো জানাবো আরো একবার।
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর কমলেও এখনো উৎসুক জনতার ভিড়। উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস অন্তর্বর্তী সরকারের। দেশকে অস্থিতিশীল করছে পলাতক আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে জামায়াতের আমির। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন কেন্দ্রীয় নেতারা। বাজারে কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। চট্টগ্রামে চালের দর কমলেও অপরিবর্তিত রাজধানীতে সবজির বাজারে স্বস্তি। আমরা টিকিট পাইতেছি না, ঠিক আছে, সব টিকিটগুলো বেলাকে বিক্রি করেছে। এই ক্রিকেট বোর্ড মানুষের আবেগ নিয়ে খেলতেছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি বিধায় আজকে এই আন্দোলনে আমরা আসছি। বিপিএল এর ফাইনালে টিকিটের জন্য হাহাকার। ভক্তদের সামলাতে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় বরিশাল চট্টগ্রামের মহারণ। এই ছিল এখন দুপুরে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।